যেটা দেখে, যেটা খায়, এটাই আমি চাচ্ছি যে এটাকেই বোঝা হোক যে যেটা দেখে, যেটা খায় সেটা কর্ম না, সেটা হলো ক্রিয়া। সেটাকে কি বলে? কি বললাম? সেটাকে বলে ক্রিয়া। খায়, দেখে, তো সেটাকে বলা হয় ক্রিয়া। এই ক্রিয়াটা যেমন হলো, তুমি জিৎ বললে যে দেখে, যেটা বলেছিলে সেটা হলো ক্রিয়া। এখন যা যা দেখে সেটাই হলো আমার কর্ম। যা যা দেখবে তা হলো কর্ম। সে টিভি দেখুক, তারপর বুক দেখুক, যেটা খুশি, যেটা যেটা দেখার জিনিস আছে এই পৃথিবীতে, যা কিছু চোখের সামনে পড়ছে সমস্ত কিছু দেখা ক্রিয়ার, সেটাকে বলবো আমরা দেখা ক্রিয়ার কর্ম। দেখি এবার। আচ্ছা, আমি তাহলে বুঝতে পারছি, ক্লিয়ার না সবার কাছে? আরেকবার পড়াচ্ছি, একদম প্রথম থেকে কর্মকারক পড়াচ্ছে। দেখো, কোনো ক্রিয়া কারক বলতে বোঝায় হলো যে ক্রিয়ার সাথে যার যার সম্পর্ক আছে তাকে বলবো আমরা কারক। এবার যেমন সম্পর্ক আছে সেটাকে বলো। যদি যেমন কাজটা করার সম্পর্ক থাকে তাহলে সেটা হলো কর্তৃকারক। আর যেটা করবে, যা করবে তা হলো কর্মকারক। আর কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হবে। এখানে একটা বেসিক স্ট্রাকচার দেওয়া আছে যে কর্মকারক হলে সাধারণত দ্বিতীয় বিভক্তি হয়। কর্মকারক হলেই দ্বিতীয় বিভক্তি হবে এমন কিন্তু এখানে কোথাও বলা নেই। এখানে বলা আছে যে কর্মকারক হলে সাধারণত দ্বিতীয় বিভক্তি হয়। কর্ম কি? কর্ম মানে কর্তা যা করে সেটা হলো কর্ম, যে করে সে হলো কর্তা। এবার যেরকম হলো দেখা ক্রিয়াটা, কর্তা যেরকম যা করে বলতে বোঝায়, দেখো যখন খায়, কর্তা, আমি তাকে একটা কাজ দিলাম, সেটা হলো খাওয়া কাজ। তাহলে এবার সে যেটা যেটা খাচ্ছে সেটাকে বলবো আমরা কর্ম। দেখি তারপর। দেখো, কর্মকারক বোঝার জন্য আমাদের প্রথমেই কয়েকটা, এটাকে হিন্টস বলতে পারো, কয়েকটা হিন্টস দিয়ে দিচ্ছে যে এটা দেখে বুঝে নাও যে কর্মকারক কি। তো প্রথমে যেটা আছে সেটা কি, যে বলছে কর্তা কাজের দ্বারা সব থেকে বেশি যাকে পেতে চায় তাকে বলে কর্ম। কর্তা কাজের দ্বারা সব থেকে বেশি যাকে পেতে চায় তাকে বলে কর্ম। এর আগের দিন আমি বলেছিলাম যে কি বলেছিলাম, যে ধরো তোমার বাড়িতে তুমি কোনো বন্ধুকে ডেকেছ, ডেকে বলেছো যে তোর একটা খাওয়ার নিমন্ত্রণ রইলো, তুই আসবি। তো সে তোমার বাড়িতে এসেছে এবং টেবিলে বসে আছে, টেবিলের সামনে বসে আছে। এবার তুমিও কি করেছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ওখানে বসে আছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো। এবার ও বসেই আছে বেচারা, অনেকক্ষণ ধরে বসে থাকার পরে এদিক সেদিক তাকাচ্ছে, এদিক সেদিক তাকাচ্ছে যে কি করা যায়, আমাকে তো খাবার জন্য ডাকছে কিন্তু আমাকে তো টেবিল সামন দিয়ে বসিয়ে রেখেছে। এবার এই যে ওকে একটা কাজ দেওয়া ছিল, মানে তুমি যে ডেকেছো যেই কাজটার জন্য, সেটা হলো খাওয়া কাজ। ওকে বলেছো দেখ খাওয়া আছে তুই আয়। তো ও খাওয়া কাজ করতে এসেছে। এবার খাওয়া কাজ করতে এসেছে, সে বসেছে সেখানে, বসে টেবিলে বসে সে বলছে কর্তা কাজের দ্বারা সব থেকে যেটা বেশি পেতে চায় সেটাকেই কর্ম বলা হয়। এবার এই খেতে বসে সে কি চাবে, তার কাছে কি দরকার, এখানে কেন সে খাবার কাজটা করতে পারছে না? খাবার কাজটা করতে পারছে না, টেবিলটা ফাঁকা আছে। তাহলে বুঝতে পারছো যে তার জন্য কি দরকার, তার জন্য খাবার দরকার। অর্থাৎ খাবার, এই যে খাওয়া কাজটা, এটা করার জন্য খাবার দরকার। এবার খাওয়া তো একটা কাজ, শুধুমাত্র একটা কাজ, কাজ মানে হলো ক্রিয়া, এটা একটা ক্রিয়া, একটা নাম বলতে পারো এটা। এবার এটাকে করার জন্য যেটা যেটা দরকার আছে, মানে ওকে খাবার জন্য, এই যে খাওয়া কাজটা করার জন্য তো খাবার দরকার আছে। যেরকম হলো এখানে ধরো এই যে এটা খাচ্ছে, এটা খাচ্ছে, এটা খাচ্ছে, তাহলে এই যে তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা জিনিস হলো এই কর্তাটার, এই ব্যক্তিটার, এই বাচ্চাটার এটা খাওয়া ক্রিয়ার কর্ম। ধরো যদি এটা ডিম হয় তাহলে খাওয়া ক্রিয়ার কর্ম এখানে ডিম, যদি এটা দুধ হয় তাহলে খাওয়া ক্রিয়ার কর্ম দুধ, যদি এটা ফল হয় তাহলে খাওয়া ক্রিয়ার কর্ম হলো ফল। কথা বোঝা গেল? বোঝাতে পারলাম কি? হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। তারপর তুমি ধরো তোমার বন্ধুকে ডেকেছো, চল তুই আমার বাড়িতে আসবি, আমি তোকে একটা জিনিস দেখাবো, তুই আমার বাড়িতে আসবি, আমি তোকে একটা জিনিস দেখাবো। এবার সে যখন তোমার বাড়িতে আসছে, তাহলে সে কি চোখ তো নিয়েই আসছে,
তা সে তোমার বাড়িতে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরেই তোমার কাছে অপেক্ষা করার কোনো ব্যাপার নেই, সে দেখতেই পারতো। তা সে কিন্তু তোমাকে এসে বলবে চল কি দেখাবি দেখা। তা তোমাকে জিজ্ঞাসা করবে কিন্তু বল কি দেখাবি, সেটা আমাকে দেখা। তখন তুমি বলো দেখ তোকে তো আমি নিয়ে আসছি। তখন ও বললো যে তুই তো আমাকে ডেকেছিস দেখার জন্য, কি দেখাবি ওটা তো বল। এবার যেটা দেখাবে, ধরো তুমি ওকে চাচ্ছ যে একটা নতুন টিভি কিনেছো, তাহলে টিভি দেখাবে। তাহলে দেখা ক্রিয়ার দ্বারা কি দেখা হবে, টিভি দেখা হবে। তাহলে টিভিটা হলো কর্ম। তুমি একটা বই দেখাতে যাচ্ছ, তাহলে বইটা হলো তার কর্ম। কার কর্ম? বইটা হলো দেখা ক্রিয়ার কর্ম। তুমি পড়ছো, পড়া ক্রিয়ার কর্ম কি কি হতে পারে, এক দুটো উদাহরণ দাও সবাই। পড়া ক্রিয়ার কর্ম কি হতে পারে? স্যার কোনো কবিতা পড়ছে বা গল্প পড়ছে। কবিতা পড়ছে বা গল্প পড়ছে, তাহলে কবিতা গল্প এগুলো হলো তার হলো কর্ম। বোঝা গেল? কর্ম। কবিতা গল্প এগুলো হলো কর্ম। তাহলে প্রথম কনসেপ্ট ক্লিয়ার। প্রথম কনসেপ্ট এখানে দেওয়া আছে। আমি যে ছবিগুলো দিয়ে রেখেছি ছবিগুলো দেখো ভালো করে, মনের মধ্যে বসিয়ে নাও যে কর্তা এসেছে, খাবার বসেছে, কিন্তু তার কাছে কর্মটা নেই, অর্থাৎ কর্ম ছাড়া ক্রিয়া করা সম্ভব না। এবার কোন কর্ম, কোন ক্রিয়া? যেসব ক্রিয়ার কর্ম আছে, সব ক্রিয়ার কর্ম থাকবে এমন ব্যাপার নেই। কিছু ক্রিয়া আছে যেগুলোর কর্ম নেই, এগুলোকে অকর্ম ক্রিয়া বলা হয়। তা যেই ক্রিয়ার কর্ম আছে সেই সেই ক্রিয়াগুলো যদি করতে হয় তাহলে কর্মকে কিন্তু অবশ্যই রাখবে, নাহলে ক্রিয়াটা সম্পাদন হবে না। তাই সেই ক্ষেত্রে একটা ছেলে আসছে, ছবিটা মনে রাখো মনের মধ্যে, যে সে খাবার বসেছে, কিন্তু যেহেতু খাওয়া ক্রিয়াটার কর্ম অনেকগুলো আছে, সেটা যেটা যেটা খাবে সবগুলোই কর্ম। তা সেটা যতক্ষণে সে না পাচ্ছে, সে যতক্ষণ তার পাওয়ার সব থেকে বেশি সে চাইছে ওটাই, এবং সেটা যতক্ষণে সে না পাচ্ছে ততক্ষণে কিন্তু ক্রিয়াটা সম্পাদন করতে পারবে না। এবার সব থেকে বেশি যাকে পেতে চায়, বেশি শব্দ কেন লেখা আছে পরবর্তী সময় আমরা বুঝছি। এবার দেখো তারপরে একটা বলেছে যে দেখো দু পচ প্রচ্ছ জি প্রভৃতি 16টি ধাতু আছে। অর্থাৎ এই ধাতুগুলো যুক্ত হলেও, এই ধাতুগুলো থাকলেও একটা কর্ম হবে। তা প্রথম তো একটা হলো যে কর্তা যেটা চায় সেটা একটা কর্ম। দ্বিতীয়ত হলো 16টি ধাতু কথা বলাচ্ছে। এই ধাতুগুলো কি? এটা হলো দ্বিকর্মক ধাতু, অর্থাৎ এর দুটো করে কর্ম থাকবে। এর দুটো করে কর্ম থাকবে এরকম 16টি ধাতু আছে। সংস্কৃতে এরকম ব্যাকরণে বলা হয়েছে এরকম 16টি ধাতু আছে যার দুটো করে কর্ম আছে। সেই দুটো করে কর্ম যে ধাতুগুলো, তার প্রথম কর্মটা যেটা আছে সেটা একটা মুখ্য কর্ম, আর আরেকটা যেটা আছে সেটা গৌণ কর্ম। এই যে সূত্রটা, মানে আমরা যে মাঝখানে যেটা দিয়েছি সেটা হলো গৌণ কর্মের উদাহরণ। গৌণ কর্ম কেমন আছে? যেমন প্রথমেই তো আমরা পেয়ে গেলাম মুখ্য কর্ম। মুখ্য কর্মের এই জায়গাটা পেয়েছি, যেমন ধরো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা গরু আছে আর একজন গরুর দুধ দুইছে। তো এইবার এই যে গরুর দুধ দুইছে, মানে সেখানে কাজটা কি? গরুর দুধ দহন করা, মানে দোয়ানো, যেটাকে আমরা বলি দোয়ানো। গরুর দুধ দুইছে সে, তা গরুর দুধ দোয়ানোটা কাজ। এবার কাজ হলো দোয়ানো। কি দোয়াচ্ছে? যেমন হলো দেখছে, কি দেখছে সেটা কর্ম। তেমন দোয়াচ্ছে, কি দোয়াচ্ছে? তাহলে দুধ দোয়াচ্ছে, তাহলে দুধ হলো কর্ম। এটা তো বেসিক। সেটা কোন অনুযায়ী, যে দোয়ানোর জন্য যদি আমি এনাকে ডাক দেই যে ভাই তুমি আমার বাড়িতে আসবে, আমাকে দোয়াতে হবে, তো সে আসবে। সে এসে তো দাঁড়ায় থাকবে, বলবে কি দোয়াবো বল, তাকে তো দিতে হবে জিনিসটা, অর্থাৎ তার কর্মটা দিতে হবে। তাহলে কর্ম এখানে সব থেকে বেশি যেটা সে চাচ্ছে সেটা হলো দুধ। তাহলে সেখানে দুধ কি হবে? দুধ কর্ম হবে কোন অনুযায়ী? সেটা এই প্রথম টপিকটা অনুযায়ী সেটা হচ্ছে। এবার তার আরেকটা প্রশ্ন থাকবে যে দুধ তো দোয়াবো, কিন্তু কার থেকে দুধ দোয়াবো? ছাগলের থেকে, না ভেড়ার থেকে, না গরুর থেকে? তো এইবার তখন আমি বললাম যে তুই গরুর থেকে দুধ দোয়াবি। তাহলে গরুর থেকে যখন এরকম থেকে থাকে না, তখন অপাদান কারক হয়। কিন্তু দোয়ানো যেহেতু দু, এবার দু সেই শব্দটা যে আছে, এই যে ধাতুটা আছে, এই ধাতুটার দুটা কর্ম হয়। কি কর্ম? একটা হলো মুখ্য কর্ম আর একটা হলো গৌণ কর্ম। তো আমি হচ্ছে গরুর দুধ দোয়া, একবারে মাথায় ঢুকবে না, কিন্তু শোনো বিষয়টা, বিষয়টা মাথায় ঢুকবে না, এলোমেলো হয়ে যাবে। আর আমি মাথায় না ঢুকিয়ে ছাড়বো না, তুমি নিশ্চিত থাকো, তাই ভয়ের কোনো ব্যাপার নেই। শোনো ভালো করে, ধ্যান দিয়ে শোনো, খাতা কলম রাখো সামনে, ছবিগুলোকে দেখো ভালো করে, আর আমার গল্প শোনো, তাহলেই বুঝে যাবে। তো এবার গরুর দুধ দোয়া, আমি বলেছি গরুর দুধ দোয়া। এমন গরু যে রামের শ্যামের যদু মধু এরকম যখন থাকে, সেটাকে সম্বোধন বলা হয়, সম্বন্ধ, সেটাকে সরি সম্বন্ধ বলা হয়।
আর সেই সম্বন্ধ মানে রিলেশন বলা হয়, সেই সম্বন্ধ যখন থাকবে না, সেই সম্বোধন হলে কি হবে, সম্বন্ধ আবার সম্বন্ধন সম্বোধন সম্বোধন সম্বোধন, সম্বন্ধ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে ষষ্ঠী বিভক্তি, সেটা ষষ্ঠী বিভক্তি হয়। কিন্তু আমার কথা এটা ছিল আমি গরুর দুধ দোয়া, মানে আমার বলা উচিত ছিল যে গরুর থেকে দুধ দোয়াও, এরকম বলা উচিত ছিল। তা আমি ওটা ক্লিয়ার বলি নাই, ওটা আমি কথিত হয় নাই, আমার অকথিত আছে, আমি ঠিক করে বোঝাতে পারছি না যখন এরকম ব্যাপারগুলো থাকে। আর এই যে দ্বিকর্মক ধাতুগুলো যে আছে, সেই দ্বিকর্মক ধাতুগুলোর ক্ষেত্রে এমন ব্যবহারগুলো হয়, মানে কথাটা ক্লিয়ার হয় না, অকথিত থেকে যায়। তখন কি করা হয়, এই দুটো ধাতুর, এই যে ধাতুগুলোর যে আছে তার যে কর্ম আছে, একটা তো মুখ্য কর্ম থাকবেই, যেমন হলো দুধটা হলো মুখ্য কর্ম। গরুর থেকে, যেটা পঞ্চমী বিভক্তি হতো অপদান কারকে, গরুর থেকে দুধ দেওয়া, সেটাকে তখন কর্ম করে দেওয়া হয়, আর তার নাম দেওয়া হয় গৌণ কর্ম। তো এরকম 16টি ধাতু রয়েছে, দেখছি পরে কি ব্যাপার আছে। এরপরে বলেছে যে সি স্থা আস ধাতুর আগে যদি অধি উপসর্গ লাগিয়ে দেওয়া হয়। দেখো উপসর্গ 20টি আছে। উপসর্গ কি জিনিস, সিম্পল এরকম জিনিস যেটা দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করা যায়। এখন যেমন হলো প্রতি, দেখো প্রতি দিয়ে কত শব্দ হয়, প্রতিশোধ, প্রতিকার, প্রতিরোধ, তাই না, প্রতিবন্ধকতা, এরকম কত শব্দ তো প্রতি, এটা একটা উপসর্গ। তেমন একটা উপসর্গ, অধি একটা উপসর্গ। তো এমন একটা উপসর্গের নাম আমরা রেখে নিয়েছি, তেমন 20টি ব্যাকরণে 20টি উপসর্গ রয়েছে, উপ অনু অধি এরকম 20টি রয়েছে। তার মধ্যে অধি একটি উপসর্গ, যারা এই ধাতুগুলোর যদি পূর্বে বসে, মানে ধাতুগুলোর আগে, যেমন সি আছে, ধরো সি এর আগে অধি বসে গেল, যদি এরকম বসে তাহলে কি হয়, তাহলে এদের যে অধিকরণ আছে, যে আধার আছে, সেটা কর্মকারক হয়ে যায়, সেটাকে কর্মকারক করতে হয়। তখন আধার কি অধিকরণ কি বুঝবো পরে, শুনে রাখো খালি। তাহলে আমি 3টি সূত্রের কথা বললাম, বা 3টি টপিকের উপর আজকে আলোচনা করলাম। কি কি, একটা হলো কর্তা যে সব থেকে বেশি কাজ করতে চাইছে, মানে কাজ করতে গিয়ে যেটা সব থেকে বেশি চাচ্ছে, সেটাকে আমরা কর্ম বলছি। আবার কর্ম কোথায় বলছি, বলছি যে আমরা যে দুহ পজ প্রচ্ছদ ঝি এরকম 16টি ধাতু আছে, যাদের দুটো করে কর্ম হবে। একটি কর্ম তো মুখ্য কর্ম, আর একটা আছে যেটা অন্য কারক হতে পারে, কিন্তু সেটাকেও আমরা কর্মকারকে দ্বিতীয় ব্যক্তি করে দিতে পারি, যেটা গৌণ কর্ম বলে। তেমনই কি আছে, অধি উপসর্গ যদি এদের আগে বসে তাহলে সেটা কি হবে, সেটা কর্মকারক হবে। তারপরে কি আছে, এরপর দেখো উপ অনু অধি আ, উপ অনু অধি আ এরকম যদি থাকে, হ্যাঁ স্যার। ঠিক আছে আমিও করেছিলাম, ঠিক আছে। তো এরপরে যে টপিকটা আছে, যেমন হলো উপ অনু, আসলে মা ডাকছিল, উপ অনু অধি আং, উপসর্গগুলি বজ ধাতুর পূর্বে। তাহলে এখানে আমাকে দেখো 3টি ধাতু আছে, একটা সি, একটা স্থা, একটা আস, আর এদিকে একটা ধাতু আছে তার নাম হলো বস, তার নাম বস ধাতু। তাহলে এই যে বস ধাতু, সেই বস ধাতুর আগে, এটার মধ্যে যেমন ছিল এই 3টি ধাতুর আগে একটি উপসর্গ, তেমন বলেছে যে বস ধাতুর আগে যদি এই 3টি উপসর্গ, কি কি, উপ অনু অধি 4টি, একটা হলো আং মানে আ, তো উপ অনু অধি আ এরা যদি বস ধাতুর আগে বসে, তাহলে এর আধার মানে এর অধিকরণটা কি হবে, কর্মকারক হবে। এবার দেখো তাহলে কর্মকারকের একটা তো পিওর সূত্র, যেটা কর্তা যেটা চাচ্ছে সেটা কর্মকারক, আর বাদবাকি কর্মকারকের যে সূত্রগুলো যাদের উপর ডিপেন্ড করছে সেটা হলো ধাতুর উপর। কটা ধাতুর উপর বলছে, প্রথমে 16টা ধাতু আছে, তারপরে এখানে আছে হলো 3টি ধাতু, তাহলে 16 আর 3 কত হলো 19, আর এখানে একটা ধাতু আছে যেটা বস, সেটা নিয়ে টোটাল 20টা ধাতু। মানে আমি যতটুকু আলোচনা করছি ততটুকু মনে রেখো যে স্যার 20টা ধাতুর কথা বলেছিল। এই ধাতুগুলো থাকলে কর্মকারক হয়, কোন কোন স্থলে কিভাবে হয় সেটা এরপরে দেখছি। কিন্তু একটা পিওর কর্মকারকের সূত্র আছে, যেখানে গিয়ে তুমি যেই ক্রিয়াটা করছো, সেই ক্রিয়াটা করতে গিয়ে যেটা সব থেকে বেশি চাচ্ছ সেটা একটা কর্ম, আর বাদবাকিগুলো সমস্ত কিছু হলো আমার ধাতুর উপর ডিপেন্ড করছে। এবার তুমি যদি এটাকে না বোঝো, এখনও যদি না বুঝে থাকো যে কি চাচ্ছে, তাহলে আমি বলবো ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করো, যেটাকে বাংলা সাধারণত যারা বাংলা কারক করায় তারা এটাই বলে, যে দেখো কিছু প্রশ্ন আছে এটা দিয়ে করো তাহলে কারক বের হয়ে যায়। তা আমি বলি ওটা অ্যাপ্লাই করো, ওটাও যদি অ্যাপ্লাই করো তাও আন্দাজ করতে পারবে। ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করো, যেমন আমি বললাম যে শ্যাম ভাত খায়, তো তুমি এবার ক্রিয়াকে খোঁজো, ক্রিয়া কি, শ্যাম ভাত খায়, ধরো শ্যাম খাই। ভাত খায়, ক্রিয়া কি, ক্রিয়া হলো খায়, তাই তো, ক্রিয়াটা হলো খায়।
তো একে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করতে বললাম, কি দিয়ে প্রশ্ন করতে বললাম, আমি বললাম যে কি খায়, তখন এ উত্তর দেবে, ক্রিয়া উত্তর দেবে যে ভাত খায়। তাহলে ভাত হয়ে গেল আমার কর্ম। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা আসলো সেই উত্তরটা কি হবে, সেই উত্তরটাই হবে আমার কর্ম। এটা বোঝা গেল? যদি এটা বোঝো তাহলে সেটা বাংলায় বুঝে নিলে তুমি। এবার বাংলায় বই আমাকে অল্প ওটাও বুঝতে হবে, সংস্কৃত পড়ছি না তো, সংস্কৃত মতো পড়তে হবে। আর এখানে যারা যারা আছো আগামী দিনে সংস্কৃত পড়াতে পারো, তাহলে এবার তুমি যদি নিজেই না বোঝো, নিজেই না জানো, কী পড়াবে ছাত্রদেরকে, তাই না? তো সেই জন্য এইটাও বোঝো। আচ্ছা, তারপর দেখি, দেখো এইবার আমি যেই কথাটা বাংলাতে বললাম যে কর্তা কাজের দ্বারা সব থেকে বেশি যাকে পেতে চাইছে সে হবে কর্মকারক। তো এটাই না, এটাকে তো সংস্কৃতে কোনো সূত্রের মধ্যে আনতে হবে বা সংস্কৃতে বলতে হবে। যেটা সংস্কৃতে বলেছে তারা অল্প কথা বলে দিয়েছে, বলছে কর্তু রিপ্সিত তমম কর্ম, বলছে কর্তু রিপ্সিত তমম কর্ম। কালকে আমি পড়িয়েছিলাম তোমাদেরকে এটা, তো বারবার বলিয়েছিলাম যে এটা বলবে। এখনও যারা যারা শুনছো তাদেরকে বলি যে নিজে নিজে বলো এটা, নাহলে উচ্চারণ করতে পারবে না। তো এটা না এমন হবে, কর স্যার কর্তু কর্তি আছে, কর্তু কর্তি। কর্তু কর্তুঃ ঈপ্সিত তমম কর্ম। এখানে দেখো এই যে কর্ম যে আছে, তার মানে এটা বুঝে নাও যে এটা কর্ম বলে। কাকে কর্ম বলে? বলছে কর্তুঃ ঈপ্সিত তমম কর্ম। কর্তু কি? কর্তু হলো কর্তার, কর্তু শব্দের অর্থ হলো কর্তার, কর্তার ঈপ্সিত। ঈপ্সিত শব্দের অর্থ কি? অপ্সিত মানে আকাঙ্ক্ষিত, মানে যেটা চাইছে এটাকে বলা হয় ঈপ্সিত। কর্তা যেটা চাইছে সেটাকে বলা হয় ঈপ্সিত। এবার কেমন চাইছে? বলছে সব থেকে বেশি যেটা চাইছে সেটাকেই বলবো তমম। তমম মানে সব থেকে বেশি ব্যবহার করা হয়। কিভাবে বুঝবো যে তমম মানে সব থেকে বেশি? দেখো বাংলাতেও তো তুমি ব্যবহার করো না, বৃহত্তম। বৃহত্তম দ্বীপ কোনটি? বৃহত্তর কি? যেমন গুড, বেটার, বেস্ট ডিগ্রি ব্যবহার করেছো ইংরেজিতে, ঠিক তেমনই হলো যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম। শ্রেষ্ঠ মানে হলো শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠতর মানে হলো আমি দুজনের মধ্যে কম্পেয়ার করছি, আর শ্রেষ্ঠতম মানে এর থেকে সব থেকে যে শ্রেষ্ঠ তাকে বলা হয় শ্রেষ্ঠতম। তো তম বসে শব্দ ব্যবহার করা হয়েছে কার আগে? ঈপ্সিতর সাথে তম ব্যবহার করা হয়েছে। ঈপ্সিত মানে কি? ঈপ্সিত মানে আকাঙ্ক্ষিত, মানে কর্তা চাইছে। কেমন চাইছে? সরি। তো বলছে কর্তা চাইছে, কেমন চাইছে? বলছে সব থেকে বেশি চাইছে। এবার কিভাবে সব থেকে বেশি চাইছে একবার প্রয়োগ করেও দেখি। একটা বাক্য আছে, ধরো যে বালক, বালক বাড়িতে বাড়িতে ধরো টিভি দেখে। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে লাইনটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, বালক বাড়িতে টিভি দেখে। এবার আমি বলেছিলাম যে কর্তা, কর্তা মানে হলো বালক। এবার বলেছিলাম যে ঈপ্সিত মানে সে চাইছে যেটা সব, আর কিরকম? বলে সব থেকে বেশি চাইছে। কিসের মাধ্যমে? এর প্রতিটা আগে যেহেতু কারক বলতেই বোঝায় যে ক্রিয়ান্বয়ী কারকম, তার মানে ধরে নিতে হবে যে ক্রিয়াকে করতে গিয়ে সব থেকে বেশি যেটা চাইছে বা কাজের দ্বারা সব থেকে বেশি যেটা চাইছে সেটাকে বলবো আমরা কর্ম। এবার তাহলে ক্রিয়ার কাছে চলে যাই, বালক কার কাছে যাবে? ক্রিয়ার কাছে। ক্রিয়া কি? ক্রিয়া হলো দেখে। তো এইবার এই যে দেখা ক্রিয়াটা করতে গিয়ে বালক, এই দেখা ক্রিয়াটা করতে গিয়ে বালক চাইছে কাকে? কাকে কাকে চাইছে? দেখো যে ও বলছে যে বাড়িতে টিভি দেখে। তো এবার দেখার জন্য তার বাড়িটা দরকার আছে কি না? মানে হ্যাঁ কি না এটা বলো খালি। ও তো বাড়িতে টিভি দেখে, হ্যাঁ। বাড়িটা দরকার। আমি কি বলেছি? যে বালকটা বাড়িতে টিভি দেখে, তাহলে বাড়ি দরকার আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা এবার টিভি দরকার আছে এই দেখার জন্য, হ্যাঁ। দরকার আছে। হুম। তাহলে এবার বালককে দায়িত্ব দেওয়া হয়েছে একটা কাজ করার জন্য। কি কাজ? দেখা কাজটা করার জন্য, মানে এই কাজটা করার জন্য। তা এই কাজটা করার জন্য তার বাড়িও দরকার আছে, তার টিভিও দরকার আছে। তা তুমি এবার নিজেই বিবেচনা করে বলো, এই যে দেখা ক্রিয়াটার জন্য কর্তার কি ইম্পর্টেন্ট বেশি, কোনটার বেশি চাহিদা দেখা ক্রিয়াটার জন্য? বাড়িটা না টিভিটা? এটা স্যার বলো। প্রয়োজন তো
আওয়াজ আসছে না, যে বলছে স্যার আওয়াজ আসছে না। স্যার বলছি যে প্রয়োজন তো সবকিছুরই, কিন্তু সব থেকে যেটা বেশি চাইছে সেটা হচ্ছে টিভি। দেখা ক্রিয়াটার জন্য সে যেটা বেশি চাইছে সেটা হলো টিভিটা। দেখা ক্রিয়াটার জন্য সে বাড়ি দেখতে হ্যাঁ। চাচ্ছে, বাড়ি দেখতে চাচ্ছে কি, সে তো না। টিভি দেখতে চাচ্ছে। বাড়ি তাকে সাপোর্ট করতেছে, মানে ক্রিয়াটা করার হুম। জন্য সাহায্য করছে। তাহলে এমন যে আমি বলছে কর্তার সবই ইচ্ছা আছে, মানে কর্তা চাইছে সব কিছু, বলছে এরকম যেন ভেজাল না লেগে যায় তোমাদের মধ্যে। তো ওরা যে সূত্র করেছে, দেখো সূত্র করাটা না অনেক চিন্তা করে করেছে, যে যদি কর্তৃপ্সিত এরকম করে দিত যে কর্তৃপ্সিত কর্মাহা, মানে কর্তার যে ঈপ্সিত আছে সেটাই কর্ম। যদি এরকম হতো তাহলে দুটো সংজ্ঞা আসতো, একটা হলো বাড়িও আসতো, টিভি আসতো। তুমি নিজেই বলতে স্যার আপনি যেটা সূত্র বলছেন ওটা তো একটা ভুল হচ্ছে। কেন? আমি বলতাম কেন? বলছে স্যার ওর তো ঈপ্সিত মানে ওর আকাঙ্ক্ষিত তো দুটোই আছে, ওর বাড়িও আছে টিভিও আছে, কারণ বাড়ি তো দরকার আছে, তাহলে টিভিটা কোথায় দেখবে? আপনি তো বললেনই যে বাড়িতে টিভি দেখে, তার মানে বাড়িও দরকার আছে টিভিও দরকার আছে, আমি অস্বীকার করছি না। তবে দেখা ক্রিয়াটা করার জন্য সবথেকে বেশি কার দরকার? ও ধরো বাড়ি আছে, ওর বাড়ি আছে, ওর টিভি নেই, ও কি দেখতে পারবে? ও দেখতে পারবে? না। এবার ওর টিভি আছে বাড়ি নেই, দেখা ক্রিয়াটা করতে পারবে? স্যার দেখতে পাবে, মানে করতে পাবে। কাজটা করতে পারবে। ওকে কাজ দেওয়া হয়েছিল না একটা, দেখা কাজ দেওয়া হয়েছিল, হ্যাঁ স্যার। দেখা কাজ করতে গিয়ে ওকে সব থেকে বেশি সাহায্য করছে টিভিটা। তাই টিভি এখানে আমার হবে কর্ম। সূত্রের নাম হলো কর্তৃপ্সিত তমম কর্ম। যদি এই গল্পটাকেও না বুঝো, যদি এটাও না বোঝো, তাহলে ভাই আমি ওই যে আবার বাংলাতে চলে যাও, বাংলাতে প্রশ্ন করো। বালক দেখে, বালক কি দেখে? উত্তর হবে টিভি দেখে, তাহলে টিভিটা তার কর্ম হলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে প্রথম সূত্র কি, কর্মকারকের প্রথম সূত্রের নাম কি? কর্তুরীপ্সিত তমং কর্ম। কর্তুরীপ্সিত তমম কর্ম। আচ্ছা, যদি এখানে কোথাও স্পেলিং মিস্টেক থাকে বা কিছু থাকে তাহলে একটা কাজ করবে, বইকে সাপোর্ট রাখবে, বই সামনে রাখবে, শুনবে, মিলিয়ে নেবে একবার যে ঠিক আছে কি না। ঠিক আছে, চলো হুম। কর্তুরীপ্সিত তমম কর্ম। এরপরে একটা সূত্র আছে, সেটা আমি বলেছিলাম যে দেখো 16টা ধাতু আছে। 16টা ধাতু কি? দু, পজ, প্রচ্ছ, জি প্রভৃতি যে 16টা ধাতু, সেই ধাতুকে, সেই ধাতুর যে সূত্রটা তার নাম হলো অকথিতঞ্চ। ধাতুর প্রয়োগ করতে হবে, আমাদেরকে প্রয়োগ করে বোঝাতে হবে। আমি পরের স্লাইডে বোঝাচ্ছি সেটা প্রয়োগ করে, কিন্তু এখন আপাতত দেখার এই ধাতুর প্রয়োগ করতে গেলে এই ধাতুগুলো হলো দ্বিকর্মক ধাতু, অর্থাৎ এর দুটো করে কর্ম আছে। দুটো কর্ম কেমন আছে দেখো, একটা বাংলায় একটা দেখো, যেরকম হলো ধরো মা গরুর দুধ দোয়ায়, দোয়ায়। কার কার বাড়িতে গরু আছে? আছে বা কারোর বাড়িতে গরু? না। কারো নেই। আচ্ছা, আমাদের বাড়িতে গরু আছে। ঠিক আছে, মা গরুর দুধ দোয়ায়, তাহলে আমার ক্রিয়া কোনটা? ক্রিয়া হলো এই দোয়ানো ক্রিয়াটা, তাই না? এটা। এবার কে দোয়ায়? মা দোয়ায়। তাহলে এখানে যদি এই দোয়ানো ক্রিয়া করতে গিয়ে মার সব থেকে বেশি কি দরকার আছে? এই কর্তার কার দরকার আছে? দোয়ানো ক্রিয়া, দুধের দরকার আছে না? দুধ দরকার আছে, মানে এই কাজটা তো কাকে বেশ করে করা যায়? দুধকে। দুধ দোয়াবে, এই জন্যই তো কাজটা। দোয়ানো কাজটা কি? দুধকে দোয়ানো, তাই তো? দেখা কাজটা কি? টিভিকে দেখা। খাওয়া কাজটা কি? ভাতটাকে খাওয়া। এমন তো, সেই দোয়ানো কাজটা হলো দুধ দোয়ানো। তাহলে দুধ হলো আমার কর্ম। এবার দেখো গরুর, মানে আমি যে লাইনটা লিখেছি মা গরুর দুধ দোয়ায়, আচ্ছা গরুর যেমন রামের ছেলে বা আমার ছাত্র, তোমার শিক্ষক, গরুর দুধ। দেখো এখানে না ষষ্ঠী, মানে একটা সম্বন্ধ, এটা এর একটা রিলেশনের একটা একটা সম্বন্ধ, একটা একটা সম্পর্ক বোঝাচ্ছে যে গরুর দুধ, দুধটা কার? গরুর। তো এরকম ক্ষেত্রে ষষ্ঠী বিভক্তি হয়, এখানে কোনো সময় কর্মকারক হবে না, ষষ্ঠী বিভক্তি হয়। কিন্তু বিষয় হচ্ছে আমি ষষ্ঠী বিভক্তিটাও তো এখানে ঠিক না। তার কারণ হচ্ছে আমার বলা উচিত ছিল, যদি আমি শুদ্ধ কথা বলতাম, শুদ্ধ বাক্য ব্যবহার করতাম, তাহলে আমি বলতাম মা গরু থেকে দুধ দোয়ায়। মা গরুর থেকে দুধ দোয়ায়, কোথা থেকে দুধ দোয়ায়? গরুর থেকে, এরকম হতো। তাহলে সেখানে থেকে যদি বোঝায় না, থেকে বোঝালে অপাদানকারক বলা হয়, থেকেকে অপাদানকারক বলে। তো এখানে না আমি অপাদানের কথা বলছি, না ষষ্ঠী বিভক্তির ব্যবহার হচ্ছে,
অর্থাৎ এরকম যখন সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোকে কথিত মানে বলা, আর অকথিত মানে বলা হয় নাই, অর্থাৎ অপাদানকারক হওয়ার কথা ছিল, কিন্তু আমি যেইভাবে সব বাক্যটা ব্যবহার করছি তাতে অকথিত থেকে গেছে, মানে বলা হয়নি, মানে ক্লিয়ার না, ব্যাপারটা ক্লিয়ার না, কনসেপ্টটা ক্লিয়ার না। যদি এরকম হয় ওটাকে বলে অকথিতঞ্চ, সূত্রের নামই অকথিতঞ্চ। তুমি যদি আমাকে বলো স্যার ব্যাপারটা ক্লিয়ার হলো না, আমি বলবো ক্লিয়ারই তো না, ওই জন্যই তো এটার নাম অকথিতঞ্চ। এটাকে মনে রাখার উপায় কি? যদি আমি যেটা বলছি সেটা যদি মাথায় না ঢোকে, যদি মনে হয় যে না বুঝতে অসুবিধা হচ্ছে, ভুলে যাও, যা বলছি ভুলে যাও, খালি এটুক মনে রাখো 16টা ধাতু আছে, গড় করে 16টা ধাতু মুখস্থ করে ফেলবে, যে এই ধাতুগুলো যদি থাকে, আমি ধাতুগুলো যদি, আমাকে তো কি করতে বলে, আমাকে তো কারক করতে বলবে, অর্থাৎ ওরা লাইন তো লিখেই দিবে, ওরা তো এই লাইনটা লিখেই দিবে। আমি যদি দেখি এরকম দোয়ানো ধাতু আছে, তাহলে বুঝে যাব ভাই দোয়ানো ধাতু আছে মানে হলো সূত্রের নাম হলো অকথিতঞ্চ, সূত্রের নাম অকথিতঞ্চ। তাহলে এই সূত্র অনুসারে এটা হবে, এমনভাবেও তুমি মনে রাখতে পারো। তবে আমি বলবো একটু বোঝার চেষ্টা করো, একবার আলোচনা নিজে নিজে আলোচনা করো, নিজেকে বোঝাও যে হ্যাঁ এরকম কোনো ব্যাপার, যদি এখনই না বোঝো তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি আবার বোঝাবো। এই জন্য ওকে বলা হয়েছে অকথিতঞ্চ। তাহলে সূত্র একটা পড়লাম, সেটা হলো কর্তৃ ঈপ্সিততম কর্ম, আর একটা পড়লাম অকথিতঞ্চ, মানে যেটা বলা হয়নি। এরপরে একটা সূত্র ছিল, সেটা ছিল সি স্থা আস। এই যে সি যে আছে, সি মানে হলো শয়ন করা, অর্থাৎ শয়ন করা, শয়ন মানে ঘুমানো। তো এটা যে রূপ দাঁড়ায় সেটা হয় সেতে। সি সি মানে হলো শয়ন করা, এবং এটার যে রূপ দাঁড়ায় সেটা হলো সেতে। সেতে মানে কি? সেতে মানে হলো ঘুমানো, সেতে মানে ঘুমানো, সি সেতে হয়। কেমন করে সি থেকে সেতে হয়ে গেল? যেমন ধরো গম মানে হলো যাওয়া, আর গম যখন আমরা লিখি তখন লিখি আমরা গচ্ছতি, তাই লিখি কি না? লিখি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তখন সি ধাতুরও এটার রূপ যখন ধাতুরূপ বসে তখন সেতে হয়। স্থা ধাতু, স্থা ধাতু তিষ্ঠ হয়, তিষ্ঠতি এরকম হয়। আস ধাতু আস, আশি হয়, এরকম আস্তে এরকম ব্যবহার করা হয়। তো যাই হোক, তো সেতে তিষ্ঠা আস্তে, বলছে তিষ্ঠা তি হবে এখানে, আর আস্তে হবে। তো এর সাথে এর আগে যদি অধি উপসর্গ লেগে যায়, অধি উপসর্গ যদি এদের আগে লাগে, তাহলে কি হবে? তাহলে এর যে আধার আছে সেই আধারটা কি হবে? আধারটা কর্মকারক হয়ে যাবে। আধার কি আছে যখন একে ডিটেলসে আলোচনা করব তখন আবার বলছি। এর যে সূত্রটা আছে সেই সূত্রের নাম হলো অধি সিং স্থা সাং কর্ম। নিজে নিজে বলে নাও, অধি সিং স্থা সাং কর্ম, সূত্রের নাম অধি সিং স্থা সাং কর্ম। তাহলে আমরা কর্মকারকের 3টি সূত্র পড়লাম, একটা হলো কর্তৃ ঈপ্সিততম কর্ম, একটা অকথিতঞ্চ, একটা হলো অধি সিং স্থা সাং কর্ম। হয়ে গেল? এরপরে এই সূত্রের মতনই একই রকম সূত্র আছে, বলছে এখানে 3টি ধাতুর কথা ছিল, আর এখানে একটি ধাতু আছে, তার নাম হলো বস ধাতু। বস ধাতুর আগে এখানে একটি উপসর্গ ছিল, কিন্তু এখানে এবার 4টি উপসর্গ আছে। বলছে এই 4টি উপসর্গের মধ্যে যে কোনো একটি উপসর্গ যদি বস ধাতুর আগে বসে, যেমন বস ধাতুর পূর্ণ রূপটা আসে বসতি, তার মানে এখান থেকে যে কোনো একটা উপসর্গ নাও, তাহলে বলতে পারো উপবসতি, অনুবসতি, অধিবসতি, আবসতি, যে কোনো কিছু করো। তারপরে তার যে অধিকরণ আসবে, অধিকরণ কি? অধিকরণ মানে স্থান। দেখো এখানে বলছে বসতি মানে কি? বসতি মানে বাস করা। তাহলে এইবার যে বাস করে, যে বাস করবে, সে ধরো এই ছবিটা উল্টোপাল্টা আছে, এলোমেলো আছে, আমি মুনিটা এখানে হতো আর শিশু এখানে হতো, যাই হোক। তো বলছে বাস করে, ধরো এই মুনি যে আছে, মুনি বনে বাস করে, তাহলে তার স্থান কোথায়? তাহলে তার স্থান হলো বন, তাহলে বন হলো আমার আধার, বা বন হলো আমার অধিকরণ। তাহলে অধিকরণে সাধারণত সপ্তমী বিভক্তি হয়। তাহলে সূত্র যদি আমি অধিকরণের সূত্রে যাই, তাহলে অধিকরণের সূত্র অনুসারে আমাকে সপ্তমী বিভক্তি বসাতে হতো, কিন্তু ওরা বলেছে যে না ভাই, যদি বসতি লেখো ডাইরেক্ট তাহলে তো তুমি ওটাকে সপ্তমী বিভক্তি করতে পারো, কিন্তু যদি আগে উপ লাগিয়ে দাও তাহলে আর সপ্তমী করতে পারবে না, তখন ওটাকে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি করতে হবে। এটা ছিল বেসিক আলোচনা। তো আমি এই আলোচনার মধ্যে 4টা সূত্র পেলাম, একটা কর্তৃ ঈপ্সিততম কর্ম, একটা অকথিতঞ্চ, একটা অধিসিং স্থাসাং, একটা হলো উপাম্বোধে হ্যাংবস। তোমাদের সবাইকে আরেকটা কথা বলে দিই, যদি কর্তৃকারক আর কর্মকারক বুঝে যাও, আর একটা ষষ্ঠী বিভক্তি আছে, 3টি যদি বুঝে গেলে তাহলে তুমি তখন থেকে ট্রান্সলেশন করতে পারবে, তখন থেকে অনুবাদ শিক্ষা তোমার শুরু হয়ে যাবে। তাহলে অনুবাদ করতে গিয়ে এই 3টি প্রয়োজন হয়, একটা হলো কর্তৃকারক, একটা কর্মকারক, একটা হলো ষষ্ঠী বিভক্তি। সব থেকে বেশি মানে 70% থেকে 80% ধরো এটাই প্রয়োগ হয়,
তাই এটা যদি মনে হয় এটা একটা ক্লাসের জায়গায় আমি আজকে ক্লাস করাতে গিয়ে ভাবলাম যে একটু তাড়াতাড়ি করিয়ে দিই, তাহলে কর্মকাণ্ড শেষ হয়ে যাবে। যদি এমন না হয়, যদি এটাকে আমি দুই ভাগে ভাগ করতে হয় তাহলে তাও করব। তবে যতক্ষণ না বুঝবে আমাকে বলবে যে স্যার আমার কাছে ক্লিয়ার হয়নি। কর্তৃ আর কর্ম আমি ক্লিয়ার করতে চাচ্ছি, তাতে ট্রান্সলেশন তোমাদের কাজে লাগবে, ট্রান্সলেট করতে গিয়ে কাজে লাগবে। বোঝা গেল আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে। তো এবার আমরা যেই সূত্রগুলো পড়লাম সেই সূত্রগুলো এখন যদি বলি যে কর্মকারকের কটা সূত্র আছে, আমি কটা করাচ্ছি তোমাদেরকে। সূত্র আরও অনেক বেশি আছে, যেটা দরকার নেই ক্লাস 12-এ আমি করাচ্ছি না। তো তোমাদের কটা সূত্র আছে কর্মকারকের? কটা? 4টা। 4টা সূত্র। কি কি? একটা কর্তৃপ্সিততমম কর্ম, অকথিতঞ্চ। একটা হলো ওই যে সি, অধিসিং স্থাসাং কর্ম। আর একটা বস ধাতুর সঙ্গে, যেটার নাম হলো উপাম্ব ধ্যাং বস। একটা হলো সেটা সি ধাতুর সঙ্গে কি আছে, অধিসিং স্থাসাং। একটা বস ধাতুর সঙ্গে উপাম্ব ধ্যাং বস। একটা যেটা বলাই হয় নাই, অকথিত থেকে গেছে, ওটা হলো অকথিতঞ্চ। আরেকটা আছে যেটা কর্তা সব থেকে বেশি ইচ্ছা, ওটা হলো কর্তু রিপ্সিত ঈপ্সিত আকাঙ্ক্ষিত, সেটাকে বলা হয় কর্তু ঈপ্সিততমম কর্ম। এটা হলো আমার এই 4টা সূত্র কর্মকারক। এটাই পড়বো আমরা ক্লাস 12-এ। তো এবার দেখি, তারপরে এবার আরেকটু ডিটেলসে যাব। দেখো আরেকটু ডিটেলসে বলতে, এই যে কর্তু রিপ্সিততমম যে আছে, কর্তু রিপ্সিততমম কর্ম, সেখানে বলছে এখানে একজন কর্তা আছে। সেই কর্তাকে বলা হয়েছে যে খায় ক্রিয়াটা তুমি এই কাজটা করো। সেই কাজটা করতে গিয়ে তার সব থেকে বেশি কি দরকার হবে, খাবারটা দরকার হবে। তার মানে এই খাবারগুলি যে আছে, সেই খাবারগুলি তার কাছে হলো কর্ম, তাই না? তো এবার দেখো খাবারগুলি কীভাবে কর্ম কর্ম হলো খাবারগুলি। তো আমি বাক্যবাদ তৈরি করি, বালক ডাল খায়, তাহলে ডাল হলো খাওয়া ক্রিয়ার কর্ম। বালক আম খায়, আম হলো খাওয়া ক্রিয়ার কর্ম। বালক কলা খায়, কলা হলো খাওয়া ক্রিয়ার কর্ম। বালক কাঁঠাল খায়, কাঁঠাল হলো খাওয়া ক্রিয়ার কর্ম। বলছে খাওয়া ক্রিয়ার কর্তাকে, খাওয়া ক্রিয়ার কর্তা হলো বালক। কর্মকে, কর্ম হলো বাদ বাকি যা যা খায় সব কিছু হলো তার কর্ম। এটাকে যদি সংস্কৃতে দেখি, সংস্কৃতে যেরকম ভাত আছে, ভাতটাকে বলা হয় অন্ন। স্যুপ, ডালটাকে স্যুপ বলা হয়, আমটাকে আম্র বলা হয়, কলাকে কদলী বলা হয়, কাঁঠালকে পনস বলা হয়। তো বালক শব্দ আছে, এ হলো কর্তা। কর্তায় কোন বিভক্তি হয় বলো দেখি, কর্তৃকারকে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি। প্রথমে। প্রথমা বিভক্তি। তাহলে কর্তা প্রথমা বিভক্তি হবে। আর প্রথমা বিভক্তির যদি আমরা বিভক্তি রূপ দেখি, তাহলে নর শব্দের মধ্যে লেখা আছে নরহা। তাহলে বালক শব্দের বা- শেষে অকার আছে, তাহলে বালকাহা হবে। সংস্কৃত দেখো, সংস্কৃতের ট্রান্সলেট শুরু হয়ে গেছে অলরেডি। তা বালকাহ হলো, এবার খায় ক্রিয়াটা যখন আমরা এই যে এ কি আছে, থার্ড পার্সন। থার্ড পার্সন ইংরেজিতে বলে থার্ড পার্সন, আর সংস্কৃতে বলে প্রথম পুরুষ। প্রথম পুরুষের এক বচন আছে, একজন আছে। তাহলে সেক্ষেত্রে তি হয়, সূত্র রেখা আছে তি তাহা অন্তি শীতস্তা মি বস্ম। তাহলে তি আছে, তাহলে বালকাহা খাদাতি, বালক খায়। এবার যা যা খায় সবগুলো তো তার কর্ম আছে। এবার কর্ম কি হয়, কর্ম সর্বদা দ্বিতীয় বিভক্তি হয়। কর্ম দ্বিতীয় বিভক্তি হয়। তাহলে কর্ম যখন দ্বিতীয় বিভক্তি হয়, দ্বিতীয় বিভক্তি যখন করতে যাব, নরম নর শব্দের দ্বিতীয় বিভক্তি আছে নরম। নর শব্দ কি আছে, নরম। ফল শব্দ আছে ফলম, দ্বিতীয় বিভক্তি আছে ফলম। তো এখানে অকারান্ত থাকুক আর হলো সে ক্লিবলিঙ্গ থাকুক, পুংলিঙ্গ থাকুক আর ক্লিবলিঙ্গ, শেষে ম বসবে। দ্বিতীয় বিভক্তি মানে এক বচনে থাকলে ম বসবে। তাহলে এর সাথে ম লাগিয়ে দাও। অন্নম, বালকः अन्नं खादति, बालकः सुपं खादति, बालकः आम्रम खादति, बालकः कदलीम खादति, बालकः पनसम खादति, এরকম লেখা থাকবে। দেখা গেল বাক্য দিয়ে দিচ্ছে বালকः পনসম খাদতি, এবার পনসমের নিচে দাগ আছে, তোমাকে বললো এটা কারক বিভক্তি করো। তাহলে কি করবে, বলবে যে কর্তুরীপ্সিততমম কর্মসূত্র অনুসারে এই পনসম যে শব্দটি আছে সেটা কি হবে, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে আমি এই সূত্রটাকে এবার ছাড়লাম, ঠিক আছে? ছাড়বো কর্তৃপ্সিত তমম কর্মকে ছাড়বো কি, না ধরবো আবার? হ্যাঁ স্যার। না স্যার। ঠিক আছে, ক্লিয়ার তো? হুম হুম। হুম হুম, পুরা ক্লিয়ার একদম। আচ্ছা, ঠিক আছে। শ্রেয়সী ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তানিয়া পাল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তানিয়া, আমি আমি পড়ি,
এই পড়া ক্রিয়াটার একটা কর্ম বলো তো। বই পড়ি। আমি কর্ম জিজ্ঞাসা করছি খালি। বই। বই, ভেরি গুড। ঠিক আছে, কোন সূত্র অনুসারে হলো বলো দেখি। কোন সূত্র অনুসারে হলো? কর্তুর ঈপ্সিতাতমং কর্ম। কর্তু রিপ্সিত, কর্তু রিপ্সিত তমম কর্ম। কর্ম। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। নূর, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরের সূত্র হলো অকথিতাংশ। তাহলে প্রথম সূত্র আমাদের কি আছে? প্রথম সূত্র হলো কর্তু রিপ্সিত তমম কর্ম। দেখো, কর্তার ঈপ্সিতই যে খালি কর্ম হয় এরকম না, কর্তার যেটা ঈপ্সিত না সেটাও কর্ম হয়, কিন্তু সেটার প্রয়োগ আমাদের ক্লাস 12-এর মধ্যে কোনো বছর আসেনি, তাই আমি ওটা করাচ্ছি না। তোমরা যখন কলেজে উঠবে, তখন কলেজের টিচারের কাছে যখন পড়বে, তখন ওটা তোমাদেরকে করাবে, তখন দরকার আছে, একদম ডিটেলসে পড়ার দরকার আছে। তো এবার তারপরের যে সূত্রটা আমি নিয়েছি সেটা হলো কি অকথিতাংশ। অকথিতাংশ মানে, আবার বলছি, এর মানে এটাই হলো যে যেটা বলা হয়নি সেটাই হলো অকথিতাংশ, মানে যেটা ক্লিয়ার হয়নি সেটার নামই অকথিতাংশ। যেমন এখানে দোয়ানো, দু মানে দোয়ানো, চি মানে ইয়াচ মানে চাওয়া, আর হলো পচ মানে রান্না করা, দণ্ড মানে শাস্তি দেওয়া। এরকম আমার 16টি ধাতু রয়েছে। সেই 16টি ধাতুর মধ্যে আমি এখানে দু আছে, এটা আসতে পারে, পচ আছে, এটা আসতে পারে, এই জন্য এদেরকেই নেওয়া হয়েছে, বাদবাকিগুলো আর নেওয়া হয়নি ওরকম। বা ইয়াজটাও আসতে পারে, বাদবাকিগুলো আসে না, কোনো বছর আসেনি এখন পর্যন্ত, তাই এদের উদাহরণ দিয়ে আমি দিইনি। এদেরকে যদি বুঝে যাও তাহলে এদেরকেও বুঝে যাবে। 16টা ধাতু আছে, 16টা ধাতুকে একবার মুখস্থ করে স্ক্রিনশট রেখে নাও, এর মানেগুলো ওখানে দেওয়া আছে, সেগুলো একবারে ওভাবে মুখস্থ করে নেবে যে এই ধাতুগুলো থাকলে এমন এমন হবে। অকথিতাংশ মানে কি? অকথিতাংশ মানে হলো বলা হয়নি এমন। দেখো এখানে বলেছে যে রাধা গাং দুগ্ধং দগ্ধি, রাধা গরুর দুধ দয়। তাহলে এবার এই যে দোয়ানোটা যেটা আছে সেটা হলো আমার ক্রিয়া। এবার কি দয় প্রশ্ন করতে বলেছিলাম না, যে বাংলাতে তুমি প্রশ্ন করো তাহলে কর্ম পাবে, তাহলে দগ্ধি সে দোয়ায়, তাহলে তোমার প্রশ্ন হবে কি দোয়ায়, তখন আমি আর উত্তর দিব হলো দুধ। তাহলে দুধ তুমি কি বলবে? দুধ হলো কর্ম। দুধ কি? কর্ম। তাহলে এবার প্রশ্ন হলো যে দুধ যদি কর্ম হয় তাহলে গরুটা কি? তাহলে গরুটা দেখো, গরু কি? গরু হলো যে গরুর থেকে দোয়াচ্ছে, মানে সেখান থেকে আসছে। তো সেখান থেকে আসছে যখন এরকম হয় না, তখন সেটাকে বলা হয় অপাদান। কি বলবো সেটাকে? অপাদান বলবো। তাহলে অপাদান, তাহলে অপদানে কি হবে? অপাদানে হবে আমার পঞ্চমী বিভক্তি। অপাদানে আমার পঞ্চমী হওয়ার কথা, সেখানে পঞ্চমী হওয়ার কথা, কিন্তু সেরকম না। এই যে দু যে আছে এ হলো দ্বিকর্মক, মানে এর দুটো কর্ম হবে। কি কি বলছে? একটা মুখ্য কর্ম হবে আর একটা গৌণ কর্ম হবে। অপাদান কারাদি যেগুলো আছে, অপাদান কারক, কারকাদি বা অন্য কারকগুলো যেগুলো আছে, সেগুলো কি হয়ে যাবে? এই ধাতুর প্রয়োগে সেগুলোকেও কর্ম করে দেওয়া যাবে। অর্থাৎ আমি গরুর দুধ, মানে এখানে আমি যে গো শব্দটা আছে সেটাকে গাবো শব্দ, সেটাকে কি করতে পারতাম? আমি সেটাকে পঞ্চমী বিভক্তি লিখতে পারতাম। বলছে না, হবে না। সেটা অপাদানই থাকুক আর যাই থাকুক, সেটাকে তোমার কি করতে হবে? সেটাকে তোমার গৌণ কর্ম কর্ম করে দিতে হবে। তাই গাংকে আমি কি করেছি? গৌণ কর্ম করেছি, গরুর দুধ দয়। এরকম যদি আবার বেসিক আরেকটা জিনিস ধরিয়ে দিচ্ছে, হ্যাঁ, যদি এরকম থাকে না, যদি আমার কথাগুলো না বুঝতে পারো, না বুঝলেও যদি এরকম দেখো যে গাং দুগ্ধং, অর্থাৎ দুটো অনুস্বার আছে, আর অনুস্বার মানে তোমাকে কি বলেছে? অনুস্বার মানে বলেছে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি মানে কি? কর্মকারক। যদি দুটো কর্মকারক আছে, দুটো কর্ম আছে, তাহলে সেটা বুঝে দিবে যে দেখো এটা কিন্তু কোন দিকে টার্গেট করছে? অকথিতাংশের দিকে টার্গেট করছে। তারপর এটাকে ফাইনাল, মানে একদম শিওর হয়ে যাবে। কীভাবে শিওর হবে? এভাবে যে দেখবে যে এই 16টা ধাতুর মধ্যে কোনোটা ধাতু আছে কিনা। যদি এই 16টা ধাতুর মধ্যে কোনো একটা ধাতু এখানে থাকে, তাহলে তো কনফার্ম যে এটা সূত্রের নাম কি? অকথিতাংশ। আমার কথা বোঝা গেল কি? হ্যাঁ স্যার। জিৎ, বুঝতে পারছো? স্যার আরেকবার বললে ভালো হয়, কেননা একটু মানে মা ডাকছিল। আচ্ছা, বাহ, তোমারও মা ডাকে, আমারও মা ডাকে, এভাবেই ক্লাসগুলো মা তো ক্লাসে সাহায্য করে, কিন্তু ক্লাস তো নষ্ট হচ্ছে, কী ব্যাপার? আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে যে এটা একটু কঠিন মনে হতে পারে। কারণ কি? কারণ হলো আমি এটাতে অপাদান কারকের কথা বলছি।
এটাতে আমি ষষ্ঠী বিভক্তির কথা বলছি, এটাতে আমি অধিকরণ কারকের কথা বলছি। এবার ব্যাপারটা হচ্ছে না অধিকরণ কারক করা হচ্ছে, না অপাদান কারক করা হচ্ছে, না ষষ্ঠী বিভক্তি এখন পর্যন্ত করা হচ্ছে। তাই ওটা কনসেপ্টটা মাথার মধ্যে আসছে না যে হ্যাঁ ব্যাপারটা কী আছে। এটা আবার ক্লিয়ার হবে যখন আমাদের অপাদান কারক ষষ্ঠী বিভক্তি টিভক্তি হয়ে যাবে, তখন আবার এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই জন্য বলছি যে এই যে 16টি ধাতু আছে, সেই 16টি ধাতু যদি থাকে আর আমরা যদি বাক্যের মধ্যে থেকে দুটো কর্ম আছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা অকথিতঞ্চ সূত্র অনুসারে গৌণ কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে। কর্মকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। কর্তা একদম ঈপ্সিত যেটা আছে, কর্তা যেটা চাইছে সেটাকে বলবো আমরা কি, সেটাকে আমরা বলবো মুখ্য কর্ম। আর যেটা চাইছেন, যেটা চাইছে না তারপরে প্রয়োজন আছে, সেটাকে বলবো গৌণ কর্ম। যেমন ধরো পুত্রী মায়ের কাছ থেকে অর্থ চাইছে, পুত্রী মায়ের কাছ থেকে অর্থ চাইছে, যে ইয়াচ মানে হলো চাওয়া, এটাও এই 16টি ধাতুর মধ্যে পড়ে। তাহলে ইয়াচেতে, ইয়াচেতে মানে হলো চাওয়া। এবার তোমাকে বলেছিলাম যে কী দিয়ে প্রশ্ন করো কর্ম পেয়ে যাবে, বা ইয়াচেতে সে চাইছে, কি চাইছে, বা ও এই যে ইয়াচেতের ক্রিয়াটা করতে কি ওর কী দরকার সব থেকে আছে, তো সেটা হলো যে ধন। তাহলে ধন হলো তার মুখ্য কর্ম, এটা তার ঈপ্সিত, তাহলে এটা মুখ্য কর্ম। এর পাশে একটা অনুস্বর লাগানো আছে, মাতরং লেখা আছে, অর্থাৎ তোমাকে তো ট্রান্সলেট ওখানে করতে হচ্ছে না, ট্রান্সলেশন করতে হচ্ছে না, তোমাকে তো মাতরং লিখতে হচ্ছে না, লেখাই আছে তোমার ওখানে কোশ্চেনের মধ্যে, লেখাই থাকবে ধনং। তুমি দেখলে যে এটা তো কর্ম হয়, কিন্তু এর পাশে কেন অনুস্বর লাগানো, বুঝে যাও ভাই, ইয়াচাতে লাগানো, ইয়াচাতে আছে মানে ইয়াজ ধাতু আছে। ইয়াজ ধাতু কোন কোন সূত্রের, অকথিতঞ্চ সূত্র। অকথিতঞ্চ সূত্রের মধ্যে 16টি ধাতু আছে, যার মধ্যে একটা ইয়াজ ধাতু, আর তার দুটো কর্ম হবে, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। অর্থাৎ মাতরং যে আছে সেও কর্ম, কিন্তু গৌণ কর্মে আছে। তাহলে আমরা লিখতে পারি গৌণ কর্মে দ্বিতীয় বিভক্তি, বা সূত্রটাও সম্পূর্ণটা লিখে দিতে পারি অকথিতঞ্চ সূত্র অনুসারে গৌণ কর্মে দ্বিতীয় বিভক্তি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার তারপরে যে সূত্র আছে সেটা হলো সি স্থা আস, বলছে ধাতুর আগে অধি উপসর্গ যদি বসে, অধি উপসর্গ। এবার এই যে সূত্রের নাম সেটা হলো অধি সিং স্থাসাং কর্ম। তাহলে আমরা দুটো অলরেডি পড়লাম, একটা হলো কর্তুর ঈপ্সিততম কর্ম, আর একটা হলো কি একটা অকথিতঞ্চ। এবার 3 নম্বর যে সূত্রটা পড়ছি সেটার নাম হলো অধি সিং স্থাসাং কর্ম। অধি সিং স্থাসাং কর্ম, এই কর্মটাকে বোঝার জন্য দেখো এটা ভালো করে বোঝো আগে, যে মুনি আছে, মুনি বনে থাকে, মুনি বনে বাস করে, থাকে বা বাস করে, তুমি যে কোনো কিছু একটা লিখতে পারো, তাহলে বাস করে। কর্তাকে, কর্তা হলো এখানে মুনি। ক্রিয়া কি, ক্রিয়া থাকে বা বাস করে। এবার এই বাস করে ক্রিয়াটার জন্য কর্তার সব থেকে বেশি কি দরকার, বাস করে ক্রিয়াটার জন্য কর্তার সব থেকে বেশি কি দরকার, স্যার বন। বন দরকার। হুম, মানে বন মানে একটা স্থান দরকার, বাস হ্যাঁ করার জন্য কি দরকার, একটা স্থান একটা দরকার কি না, স্থান। একটা স্থান দরকার। হুম, যদি না বোঝো তাহলে আবার বলি একটা, আমি যেটা সবসময় এই কর্মকারক অধিসিং স্থাসাং বোঝাতে গিয়ে আমি বলি, তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, বিয়ে বাড়িতে প্রথম মানে যখন দেখবে যে 11টা 12টা যখন বাজে, তখন কি হয়, তখন সাধারণত যে বৃদ্ধ লোকেরা আছে, মানে বয়স্ক মা বাবারা যারা আছে, তারা কি করে, তারা বিছানা নিয়ে ঘুমিয়ে পড়ে 1টা থেকে 2টা। তখন একটু বয়স্ক না কিন্তু অসুস্থ টসুস্থ এরকম লোক, যে যে রাত জাগতে পারে না, সে কিন্তু আস্তে করে শুয়ে পড়ে, তখন বিছানা পায় না, তখন বিছানাতে তো সব বয়স্ক বাচ্চারা সব শুয়ে আছে। তখন কি করে, সে কোথাও নিচে টিচে ফ্লোরে কিছু বিছানাও আছে, সেটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। যখন 2টো থেকে 3টা, তখন কি করে, আরও যারা বড় দায়িত্বে ছিল তারা আটকাতে পারছে না ঘুমটা, তারাও ঘুমিয়ে যাচ্ছে। এবার শেষ পর্যন্ত যখন 3টে থেকে 4টা বা 5টার সময়, সেই সময় বিশেষ করে বরের, মানে যদি ছেলের বাড়ি হয় তাহলে বরের ভাই, যদি মেয়ের বাড়ি হয় তাহলে কন্যার ভাই বা তার আত্মীয় স্বজন, এরকম খুব কাছের লোক, যারা সব কিছু বিদায় টিদায় করে সব কিছু কমপ্লিট করে তারা ঘুমাবে। এবার তাদের ঘুমানোর জায়গা নেই, তখন কি করে, তখন সে যেটা খুঁজতে থাকে সব থেকে, তখন কি সে খাট খোঁজে, খাট খোঁজে, লেপ খোঁজে, সে ভাবে যে একটু যদি হেলান দেওয়ার জায়গা পেয়ে যেত, কোথাও যেন একটু হেলান দিতে পারতাম, তাহলে আমি ঘুমিয়ে যেতাম। তখন দেখা গেলো যেখানে একটু আগে ওই বর বউ বসেছিল, সেই জায়গাটার মধ্যে যদি একটু জায়গা থাকে, সেইখানেই হেলান দিয়ে 1-1.5 ঘন্টার জন্য ঘুমিয়ে যায়। অর্থাৎ এখানে যতগুলো লোকের আমি কথা বললাম, প্রত্যেকের টার্গেট ছিল একটা স্থান খোঁজা। তাই প্রথমে যারা ছিল বয়স্ক লোকরা আর বাচ্চা লোকরা, তারা কী করছে, ভালো স্থানটা নিয়ে এসেছে।
আর শেষে যে ব্যক্তিটা ছিল সে তারও টার্গেট ছিল স্থান খোঁজা, তাই কোণার মধ্যে একটু জায়গা পেয়েছে, সেটা ঘুমিয়ে গেছে। তাহলে ঘুম ক্রিয়াটার জন্য কত বড় জায়গায় ঘুমাচ্ছি, লাইট জ্বলিয়ে জ্বালানো আছে কিনা, মানে এখন ভূত ধরবে কিনা, মশা কামড়াবে না, এগুলো কোনো চিন্তা থাকে না। ঘুমানোর জন্য সব থেকে বেশি যেটা দরকার হয় বা থাকার জন্য যেটা দরকার হয় সেটা হলো একটা স্থান। তারপরে তো বাদবাকি যত আপডেট করতে পারবা তত বেশি আরামে ঘুমাবা বা আরামে থাকতে পারবা। তাহলে এটার জন্য কি দরকার আছে? স্থান দরকার আছে। আর থাকা ক্রিয়ার জন্য স্থান দরকার। যে স্থান থাকে সেই স্থানটা কারক অনুযায়ী সেটাকে বলা হয় অধিকরণ। স্থানকে বলা হয় আধার, আর আধারকে বলা হয় অধিকরণ। আধারকে বলা হয় কি? অধিকরণ। তাহলে অধিকরণ, সেই অধিকরণে কোন কারক, কোন বিভক্তি হয়? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। এবার নরশব্দ যদি তুমি পড়ে থাকো বা নরশব্দ যদি দেখে থাকো তাহলে দেখবে তার সপ্তমী বিভক্তি এক বচনে আছে কি? নরে। ফল শব্দ যদি তুমি সপ্তমী বিভক্তি দেখে থাকো তাহলে সেখানে আছে ফলে। তাহলে বন শব্দ হলো ক্লিবলিঙ্গের শব্দ ফল শব্দের মতন, তাহলে সেটা সপ্তমী বিভক্তিতে হবে বনে। মানে সংস্কৃতে ট্রান্সলেট করলেও হবে, এটা হবে বনে, এটাই হবে সংস্কৃতেও। বনম শব্দ ফলম শব্দের মতন ফলে হয়, তাহলে বনে হবে। এবার ব্যাপারটা হচ্ছে এটা তো এই অনুযায়ী যে স্থান আছে এবং এটাকে সপ্তমী বিভক্তি লিখলাম। কিন্তু ওরা বলতে যাচ্ছে যে দেখো ওরা প্রথমে করছে যেটা, সেটা হলো যে মুনি শব্দ প্রথমা বিভক্তি লিখছে মুনিহি বনে তিষ্ঠতি। একদম ঠিক আছে, কোনো ভুল নেই, এই বাক্যটা একদম ঠিক আছে। এই বাক্যটা এতটা পর্যন্ত ঠিকই আছে, কিন্তু আমার সূত্রের সাথে কোনো যোগ নেই। আমার সূত্রে কি বলেছে? আমার সূত্র বলেছে দেখো অধি সিং স্থা সাং কর্ম। বলছে স্থা, এখানে কি বলেছে? সি স্থা আস, এই যে তিনটি ধাতু, এই ধাতুর সঙ্গে যদি অধি লাগিয়ে দাও, মানে যদি লাগাও, মানে যেমন স্থা আছে, আমি এখানে স্থা নিয়েছি, যে মাঝখানেটা নিয়েছি, মাঝখানে বলছে স্থা, যদি স্থাটা তুমি লাগাও তাহলে কি হবে? মানে অধির সাথে যদি স্থা লাগাও তাহলে অধি তিষ্ঠতি হবে, তখন স্থা ধাতুর রূপ হয় তিষ্ঠতি, তাহলে হবে অধি তিষ্ঠতি। আচ্ছা এটা তো না হয় লাগিয়ে দিলে, এটা লাগালে কি হবে? বলছে এটা লাগালে যে অধিকরণ আছে না তার কিন্তু ভাই আর সপ্তমী বিভক্তি বসালে হবে না। তাকে তুমি কি করবে? তাকে তুমি কর্ম করে দেবে। আর কর্ম করলে কি হবে? কর্ম করলে দ্বিতীয় বিভক্তি হবে। আর দ্বিতীয় বিভক্তি মানে কি? দ্বিতীয় বিভক্তি মানে সোজা, সেটা হলো যে ম লাগিয়ে দাও, নাহলে অনুস্বর লাগিয়ে দাও, ম বা অনুস্বর লাগিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এখন ঘটনা হলো যে এটা করার কি দরকার ছিল? যে আমি তো এখানে অধিকরণ কারকই লাগাতে পারতাম। দেখো সংস্কৃত না, মানে এত সোজা বিষয়, এত সোজাভাবে দেওয়া আছে ভাবতে পারবে না। এটা তোমাদের মতো লোকের জন্য সুবিধার জন্য দেওয়া আছে, বা যারা একটু মনে হয় যে সংস্কৃত আমি কম পড়বো তাও সংস্কৃত অনুবাদ করব। যারা সংস্কৃতে কিছু জানে না তারপরেও সংস্কৃত বলতে পারবে বা সংস্কৃত পড়তে পারবে, এই সুবিধার জন্য দেওয়া আছে। অধিকরণ কারক সপ্তমী বিভক্তি হয়। অধিকরণ কারকে স্ত্রীলিঙ্গের রূপ আলাদা, পুংলিঙ্গের রূপ আলাদা, ক্লিবলিঙ্গের রূপ আলাদা। আমি তো বালক শব্দ বললাম, ফল শব্দ বললাম, কিন্তু বাদ বাকি যদি ইকারান্ত শব্দ থাকে তার অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির রূপ কেমন হবে? যদি আকারান্ত শব্দ থাকে সপ্তমী বিভক্তির রূপ কেমন হবে? তারপরে সবগুলো বাছাই করতে হবে, যখনই সপ্তমী অধিকরণ কারক আসছে তখনই সপ্তমী বিভক্তিকে খুঁজতে হবে। আচ্ছা সপ্তমী বিভক্তির রূপ তো সবার আলাদা আলাদা। বলছে এর থেকে সোজা কি আছে? সোজা বলছে কর্মকারক তো সব থেকে সোজা, দ্বিতীয় বিভক্তি। বলে কেন? কেন ওটার সঙ্গে ম আর অনুস্বর লাগালেই হয়ে যায়, ম লাগাও নাহলে অনুস্বর লাগাও, যে কোনো শব্দ থাক। বন আছে বনম লিখে দাও, ব ন অনুস্বর লিখে দাও। কৃষ্ণ আছে কৃষ্ণং লিখে দাও। ফল আছে ফলং লিখে দাও, অনুস্বর লাগিয়ে দাও, তাহলেই দ্বিতীয় বিভক্তি হয়ে যাবে। তাহলে কোনটা সোজা? আমার সপ্তমী বিভক্তি লাগানো না দ্বিতীয় বিভক্তি লাগানো? বলো, তোমরাই বলো কোনটা সোজা? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি লাগানো, হ্যাঁ ওটা সোজা। তাহলে এবার দ্বিতীয় বিভক্তি যে লাগাবো ওর জন্যই, ওরা সোজা করার জন্যই বলছে যে আমরা তোমাদেরকে একটা সূত্র দিচ্ছি, সূত্রটার নাম কি? অধিসিং স্তাসাং। অর্থাৎ এই তিনটি ধাতুর যে অধিকরণ আছে, সপ্তমী বিভক্তি আছে, সপ্তমী বিভক্তি লাগাতে হবে না ভাই, অপশান আছে। কি অপশান? বলছে তার এই যে ধাতুগুলো আছে ধাতুগুলোর আগে তুমি অধি লাগিয়ে দাও, লাগিয়ে দাও, তাহলে ওর যে সপ্তমী বিভক্তি আছে সেটা কর্মকারক করে দিতে পারবে, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি করে দিতে পারবে। তাই দেখো এখানে লেখা আছে মুনি বনং অধিতিষ্ঠতি। বালকঃ, শয্যা শব্দ আছে, শয্যা মানে বিছানা, শয্যা মানে বিছানা। দেখো আকারান্ত শব্দ, এটা যদি তুমি মানে সপ্তমী বিভক্তি লিখতে যেতে তাহলে সেটাকে কি করতো? শয্যায়াম এরকম লিখতে হতো, শয্যায়াম লিখতে হতো। সেটা আমি না হয় জানি, তুমি কীভাবে জানবে? তাই না? সাধারণ সবাই কি জানবে এটা? তো সেক্ষেত্রে কি বলছে, তুমি জানবে যেটা, তুমি সংক্ষেপে কী জানবে? আরে শয্যা শব্দ আছে, অনুস্বর লাগিয়ে দে না, তাহলেই তো হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা কেন করেছে এরকম?
অর্থাৎ আমাকে একটা অপশন দিয়েছে, সোজা সোজা করে দিয়েছে যে যদি অধিকরণ হয়, সপ্তমী বিভক্তি হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারবো, দ্বিতীয় বিভক্তি লাগাতে পারবো, কর্মকারক করতে পারবো। মুনি বনং অধি বসতি, বস ধাতুর সঙ্গে লাগিয়েছে, সেতে সি স্থা আস, এখানে তো বস ধাতুর হওয়ার কথা না, আসতে হবে, অধ্যাসতে হবে, অধ্যাস্তি এমন হবে, এটা বস হবে না, অধ্যাসতে হবে। এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। বাদ বাকি সবার? আরে বুঝতে পারছো কিনা এইটুকু তো বলতে হবে, এইটুকু তো বলতে পারো। হ্যাঁ স্যার। এটুকু বলতে হবে, হ্যাঁ স্যার বলতে তো খাটনি লাগে না নাকি? আমি পড়াচ্ছি এভাবে চিৎকার করছি, কোমর ব্যথা হয়ে যাচ্ছে, তারপরেও জিজ্ঞাসা করছি তোমাদের বলতে কি খাটনি লাগে নাকি? ঠিক আছে, কর্মকারকের শেষ সূত্র সেটা হলো উপাম্ব ধ্যাংবশ। এখন এর আগে পর্যন্ত তিনটি ধাতু ছিল, কি কি? একটা ছিল সি ধাতু, একটা ছিল স্থা ধাতু, আর একটা ছিল আজ ধাতু। তিনটির অর্থ কি কি? একটা হলো ঘুমানো, একটা থাকা, একটা অবস্থান করা। তিনটার জন্য কি দরকার? তিনটার জন্য একটা স্থান দরকার। ঘুমানোর জন্য স্থান দরকার, থাকার জন্য স্থান দরকার, অবস্থান করার জন্য স্থান দরকার। অবস্থান করা মানে কোথাও রয়েছে। আমি আগামী মাসে মালদায় অবস্থান করব, আগামী মাসে মালদায় অবস্থান করব, তাহলে আমার আস ব্যবহার হতে পারে। স্থা মানে কি? স্থা মানে থাকা, যেমন মুনি বনে থাকে, মুনি বনে থাকে। তারপরে সি মানে কি? সি মানে ঘুমানো, সে কি করে? বিছানায় ঘুমায়, তাহলে বিছানা, তারপরে হলো বন, তারপরে হলো মালদা, এগুলো শব্দ সবগুলি অধিকরণ। তা সেই জন্য এই তিনটি ধাতুর কথা বললাম। এর সাথে আরেকটা ধাতু আছে, সেটার নাম হলো বস ধাতু, যার ক্ষেত্রেও কি আছে? স্থানের দরকার আছে, বাস করার জন্য স্থানের দরকার আছে। এবার আগেরটা যদি বুঝে যাও, তাহলে এটা তো এক কথায় বুঝে যাবে যে বস ধাতুর যে স্থান আছে মানে অধিকরণ আছে, সেই অধিকরণ কারক তো এমনি অধিকরণ হতে পারে, কিন্তু তুমি এটাকে কর্ম করতে পারবে যদি বস ধাতুর আগে উপ, অনু, অধি, আ যে কোনো একটা লাগিয়ে দাও। তার মানে উপবসতি আছে, এর সাথে তুমি উপ অধিবসতি লাগাতে পারো, আ বসতি লাগাতে পারো, বা অনুবসতি লাগাতে পারো, যে কোনো একটা লাগিয়ে দাও। তাহলে এই যে বনে যে শব্দটা আছে সেটা বনং হয়ে যাবে। তার মানে এটাও আমাকে সোজা করে দেওয়ার জন্য একটা সূত্র রয়েছে। তাহলে আমি যাতে অনুবাদ করতে পারি, ট্রান্সলেট করতে পারি সংস্কৃতে, সেটার জন্য আমাকে দুটো সূত্র সুযোগ করে দিয়েছে। একটা হলো উপাম্ব ধ্যাংবশ, একটা অধিসিং স্তাসাং কর্ম। উপাম্ব ধ্যাংবশ আর অধিসিং স্তাসাং কর্ম। আর একটা সূত্র পড়লাম, যে সূত্রের মধ্যে বলা হয়নি, ক্লিয়ারভাবে বলা হয়নি, যার দুটো করে কর্ম থাকে, তার নাম হলো অকথিতঞ্চ। আর একটা সূত্র পড়লাম যেটা কর্মকারকের সূত্র, যার নাম হলো কর্তৃপ্সিত তমম কর্ম। বোঝা গেল ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে লাইনগুলো যেমন পরীক্ষায় যেরকম থাকে, সেটা হলো যে মুনি বনম উপবসতি, বা মুনি বনম অনুবসতি, মুনি বনম অধিবসতি, মুনি বনম আবসতি, যে কোনো কিছু একটা লেখা যায়, অর্থাৎ বস ধাতুর আগে এরা যে কোনো একটা কিছু লাগানো থাকতে পারে, আ লাগানো থাকতে পারে, অধি, অনু, এরকম কিছু লাগাতে পারে। এবার এতটুকু পর্যন্ত ছিল আমার কর্মকারকের সূত্র। কর্মকারক কমপ্লিট। এখন বিষয় হলো যে কর্তৃকারক তো কমপ্লিট হয়ে গেছিলো, তাহলে কর্তৃকারককে কী করেছিলাম? কর্তৃকারককে আমরা কোন বিভক্তি হবে সেটা পড়েছিলাম। এখন কর্মকারক হয়ে গেছে, এখন কর্মকারককে আমরা কি করব সেটা এখন পড়ব। যে কর্মকারক তো হয়ে গেল, তখন কর্মকারককে আমি কি করব সেটাও তো আমাকে জানতে হবে। কর্মকারককে এবার দেখো, কর্মকারককে কোন বিভক্তি করব এটা তো কেউ বলে দেবে। কে বলবে? একটা সূত্র আছে, সে বলে দেবে। আচ্ছা, এখানে না আরেকটা আছে, সেটা হলো যে গমন হতে ক্রিয়ার অধিকরণ কিন্তু ঈপ্সিত, তাই কর্মকারক হয়। আচ্ছা দেখো, আমরা এখানে একটা এটা এটা অনুবাদের জন্য আমি তোমাদের এখানে দিয়েছি, হ্যাঁ, অনুবাদ করার জন্য। এটা তোমাদের কর্মকারকে অর্থাৎ কারকের সূত্রে আসবে না, খালি অনুবাদের জন্য জেনে রাখো যে যদি গম ধাতুর প্রয়োগ করো, গম ধাতু যদি প্রয়োগ করো, তার যে অধিকরণ আছে মানে যেখানে যাচ্ছে সেটা কিন্তু অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হবে না, সেটা কিন্তু কর্তৃপ্সিত তমম কর্ম সূত্র অনুসারে সেটা দ্বিতীয় বিভক্তি হবে। যেমন ধরো আমি বলছি যে বালকটি বিদ্যালয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার স্থান হলো বিদ্যালয়, বিদ্যালয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন যায় শব্দটা লিখছি, যায় যখন লিখছি, তখন কিন্তু আমি গম ধাতুর প্রয়োগ করছি, মানে গচ্ছতি লিখছি, গমের রূপ হয় গচ্ছতি,
যেহেতু গচ্ছতি লিখছি তাই স্থান অধিকরণ হওয়া, ওটা অধিকরণ হওয়ার কথা, কিন্তু সেটা কর্তৃপ্সিততম কর্ম অনুসারে কী হবে, দ্বিতীয় বিভক্তি হবে। অর্থাৎ বিদ্যালয় শব্দটা বিদ্যালয়ং হয়ে যাবে। এটা অনুবাদ শেখার জন্য জেনে রাখো যে কখনো যায় ক্রিয়া থাকলে তাহলে সেটা যেখানে যাচ্ছে সেটা কি হবে, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হবে। এটা অনুবাদের জন্য। আমি কর্মকারক হয়ে গেল, কর্মকারকে আমি দেখলাম যে কর্তৃপ্সিততম কর্ম, অকথিতঞ্চ, অধিসিং স্থাসাং আর উপাম্ব ধ্যাংবশ, এই চারটি আমার সূত্র রয়েছে কর্মকারকের। কি কি? একটা কর্তৃপ্সিততম, একটা অকথিতঞ্চ, একটা কি অধিসিং স্থাসাং, আর একটা হলো উপাম্ব ধ্যাংবশ। চারটা আমার কর্মকারক আমি বুঝলাম। আচ্ছা, এই কর্মকারক হয়। এবার কর্মকারকটা নিয়ে করবো কি? আমার তো টার্গেটে ছিল আমি কিসের জন্য কারক নিয়ে এসেছি, এই পৃথিবীতে কারক জন্মাইছে কিসের জন্য? জন্মাইছে অনুবাদ করার জন্য। পরিষ্কার কথা। কে কি বলে আমি বিশ্বাস করি না, আমার তো মনে হয় যে কারকের জন্মই হচ্ছে অনুবাদ করার জন্য। কিভাবে? অনুবাদ করতে গিয়ে শব্দকে পদে পরিণত করতে হবে, আর পদে যখন পরিণত করতে যাব তখন ওর সঙ্গে বিভক্তি, শব্দের সঙ্গে বিভক্তি লাগাতে হবে। পদ পরিণত করা মানে শব্দ প্লাস বিভক্তি, শব্দের সঙ্গে বিভক্তি লাগানো। তাহলে শব্দের সঙ্গে যখন আমি বিভক্তি লাগাতে যাচ্ছি তখন কি হচ্ছে, বিভক্তি লাগাবো। কোন বিভক্তি লাগবে এটা কে বলবে? এটাকে কারক বলবে। তখন এই যে কারকের উৎপত্তি হলো, যে কারক বললো যে হ্যাঁ বিভক্তি, শব্দের সঙ্গে এই বিভক্তি লাগতে পারে। তা এবার কর্মকারক তো করলাম, ওর তো টার্গেট কারক করা ছিল না, ওর টার্গেট ছিল কারক করা এবং কারকটা কোন বিভক্তি হবে সেদিকে ফেলা। তাহলে কর্মকারক হয়ে গেছে। এবার তারপরে নেক্সট কাজ কি? একে বিভক্তিতে ফেলা। কর্মকারক হলে কি হবে, কোন বিভক্তি হবে দেখি সূত্রে কি বলে। দেখো, যখন কর্মকারক হয়ে যাবে তখন কর্মকারকের কর্ম বলবে যে দেখো কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, কিন্তু এখানে সূত্র এমনভাবে দেওয়া নেই। সূত্রটা কি আছে? সূত্রটা হলো কর্মণি দ্বিতীয়া। সূত্রের নাম কি? কর্মণি দ্বিতীয়া, বা ডাইরেক্ট তুমি কর্মকারকে দ্বিতীয়া এটাও বলতে পারো, তবে আমার মতে কর্মণি দ্বিতীয়া বলাই ভালো। কর্মণি দ্বিতীয়া এটা বলবে, এটা হলো সূত্রের নাম। যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, অর্থাৎ ওই যে তুমি স্থানটাকে, যেরকম হলো মুনি বনে বাস করে, তাহলে তুমি বনটাকে যখন কর্ম বানালে তখন ওই বনটাকে কি করবে, দ্বিতীয় বিভক্তি লাগিয়ে দাও, বনং। ওটা যেই সূত্রে লাগে সেটার নাম হলো কর্মণি দ্বিতীয়া। এর